আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমি মিজানুর রহমান গুজামিল টিভি নিউজে। দর্শক, একটা নিউজ যেটা খেয়াল করবেন নিশ্চয়ই, যে জামায়াতের শীর্ষ নেতাদের সাথে গত 2 মাস যাবৎ বিভিন্ন কূটনীতিক মিশন এবং পর্যায়ের যারা আছেন তাদের পরপর বৈঠক হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা যে দেখবেন যে 2 মাসে 30টি বৈঠক হয়েছে তাদের সাথে, বিদেশি বিভিন্ন মিশন, যেটা হচ্ছে যে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কিছুদিন ধরে ধারাবাহিকভাবে বৈঠক করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তো গত 2 মাসে এমন অন্তত 30টি বৈঠক হয়েছে। দর্শক, তাহলে কি ভাববো যে জামায়াতে আগ্রহ বিদেশিদের বেশি? তারা কি তাহলে মনে করেছে যে জামায়াত আসলে ঠিক ধরে নিয়েছেন যে তারা ক্ষমতায় যাবে, এরকম একটা কিছু? এবং তাদের এত আগ্রহ এবং এত বৈঠক এবং এত তাদের যাচাই বাছাই, এটা কি কারণে হতে পারে? বিষয়টা হচ্ছে যে জামায়াত ইসলামী, যেহেতু জামায়াতের সাথে ইসলামী কথাটা আছে, যে জামায়াত ইসলামী আসলে তারা ধরা যায় এটা যে অন্তত যে বিএনপি বা জামায়াত ইসলামী যে আসুক, হয় বিএনপি না হয় জামায়াত ইসলামী, যারাই ক্ষমতা আসুক না কেন, সেটা তারা নির্বাচনে যদি জয়লাভ করে তাহলে তাদের কি অবস্থানটা হবে, এবং যদি নির্বাচনে তারা জয় নাও করে তাহলে তাদের প্রধান বিরোধী দল হিসেবে তাদের যে ভূমিকাটা এবং তাদের যে কীরকম তাদের হবে, বিভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপট এবং সব কিছু মিলে তাদের যে টোটালি তাদের যে ভাবমূর্তি, তাদের যে টোটালি যে কী করবে, সেটাকে প্রাথমিক ধারণা নিচ্ছেন তারা, যে এরকম বিভিন্ন ধরনের বৈঠক বা বিভিন্ন ধরনের আলোচনা করে তারা কি সেটা পূর্বাভাস নিচ্ছেন যে আসলে তারা কি করবে? এটা একটা হতে পারে, যে কারণ এটা একটা যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে জামায়াত ইসলামী নিয়ে ধারণা বদলাচ্ছে বিদেশিদের, দাবি দলের নেতাদের, আর নির্বাচনের পর যে জামায়াতের অবস্থান কি হবে সেটা বোঝার চেষ্টা করছে বিশ্লেষকরা বলছেন। হ্যাঁ, কারণ যদি তারা বিরোধী দলের অবস্থান করেনও বা ক্ষমতায় জয়লাভ করে, তাহলে কারণ জামায়াত ইসলামী কিন্তু যে তারা এখন কিন্তু একটা বড় ধরনের প্রধান বিরোধী দলের ভূমিকায় চলে আসছে। কারণ জুলাই আন্দোলনের পর এখন জামায়াতকে কিন্তু ওই ছোট করে দেখার আর অবকাশ নেই। এরা কিন্তু একটা শক্ত, একটা জামায়াতবদ্ধ এবং শৃঙ্খলাবদ্ধ একটা দল, এবং এরা একটা শক্তিশালী একটা বিরোধী দলের মতো তাদের অবস্থান, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে তাদের যে অবস্থানটা এখন প্রধান বিরোধী দল জুলাই আন্দোলনের পর, মানে বিএনপি এবং জামায়াত, এই দুটা একটা প্রধান বিরোধী, মানে তাদের বিরোধী দলের অবস্থানে তারা চলে এসেছে, এটা অস্বীকার করার কথা না। তো যেটা বিষয়ে খবরে বলা হচ্ছে যে গত 2 মাসে অন্তত 30টি বিদেশি মিশন সংস্থার কূটনীতিক ও কর্মকর্তারা জামায়াতের আমির সহ শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকের ছবি, আলোচনা, বিষয়বস্তু সবই বিজ্ঞপ্তি ছাড়াও বিভিন্ন পেজে চলে আসছে। তো বৈঠকের বিষয়ে জানতে চাইলে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের পত্রিকাকে বলেন, বিদেশি কূটনীতিকেরা মনে করেন ভবিষ্যতে জামায়াতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এদেশের জনগণ। কাজেই জামায়াত কী চায়, কিভাবে চায় এবং ভবিষ্যৎ কি হবে, এগুলো তারা বোঝার চেষ্টা করছেন। সর্বশেষ গত বুধবার জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের বসুন্ধরার কার্যালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রে সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবের এই বৈঠকে উপস্থিত ছিলেন। একই দিনে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সাইদানি। জামায়াত জানিয়েছে বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি
দ্বিপক্ষীয় সম্পর্ক, আগামী সংসদ নির্বাচন, গণতন্ত্রের বিকাশ ও টেকসইকরণ, বিনিয়োগ, অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। তবে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক মাঠে লক্ষণীয়ভাবে সক্রিয় জামায়াত নেতাদের সঙ্গে তাদের বৈঠকগুলো রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। কূটনীতিকদের সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের বৈঠককে খুব সাধারণ ঘটনা হিসেবে দেখছেন বিএনপিরা। আসলে এতে করে বিএনপি তাদের কিভাবে দেখছে, মূল্যায়ন করছে এবং বিশ্লেষক যারা আছেন তারা কি বলছেন। তবে কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠককে খুব সাধারণ ঘটনা হিসেবে দেখছেন বিএনপি নেতারা। তবে এসব বৈঠকের মধ্য দিয়ে আগ্রহ অনাগ্রহের মানদণ্ড মানতে নারাজ তারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আজকের পত্রিকাকে বলেন, যখন নির্বাচন হবে তখন বোঝা যাবে যে আগ্রহের জায়গা বেড়েছে নাকি বাড়ে নাই। একই প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, এটাকে অন্যভাবে দেখার সুযোগ নেই। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিদেশি কূটনীতিকরা আলোচনা করছেন, আমাদের সঙ্গে কূটনীতিকরা আলোচনা করছেন বা বসছেন। যাই হোক, এখানে জামায়াতের আমির দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে 4 সেপ্টেম্বর ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, 9 সেপ্টেম্বর পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, 10 সেপ্টেম্বর ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইল, 11 সেপ্টেম্বর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন, 16 সেপ্টেম্বর ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, 17 সেপ্টেম্বর চাইনিজ পিপলস ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জো পিং জিয়ানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, 28 সেপ্টেম্বর ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দল ও স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা উচুয়া ডি চিনচেত্রু সাক্ষাৎ করেন। চলতি মাসের প্রথম সপ্তাহে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডিয়াস ফেরেস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতু রেঙ্গুলি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বারিস একেনচি, যুক্তরাষ্ট্রের বাণিজ্য রাষ্ট্রদূত ব্যারন্স রোজি উইন্টারটন এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এ থেকে খুব আলাদা কিছু নয়। তারা বলছেন, জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে দলটির অবস্থান, ভোটের পরে তাদের ভূমিকা কী হবে, কূটনীতিকরা সে বিষয়ে ধারণা নিচ্ছেন। তো এই বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জামায়াত যেহেতু একটি ইসলামী দল, সেজন্য বিদেশিরা বুঝতে চাইছে তারা ক্ষমতা এলে কী করবে এবং কিভাবে তা করতে চায়। তাদের সঙ্গে জামায়াতের সম্পর্কটা কোন দিকে যাবে। জুলাই আন্দোলনের পর জামায়াতকে বাদ দিয়ে কোনো কিছু করার সুযোগ আছে বলে মনে হয় না। আন্তর্জাতিক সম্প্রদায় হয়তো বোঝার চেষ্টা করছে নির্বাচনের পর জামায়াতের অবস্থানটা কেমন হবে, সেটি বিরোধী দল কিংবা সরকারি দল যেই হোক। দর্শক, এই ছিল জামায়াতের আগ্রহ নিয়ে বিদেশিদের যে মিশন এবং তাদের সাথে যে সাক্ষাৎ এ নিয়ে খবর। তো সার্বিকভাবে বিশ্লেষণ করলে মনে হয় যে জামায়াতকে এখন আর সেই খাটো করে দেখার কোনো অবকাশ নেই এবং ওভারঅল যেটা হয় যে বিদেশি কূটনীতিক এবং যারা মিশনে আছেন সবাই একটা সার্বিক বিশ্লেষণ করছেন ঘন ঘন যে বৈঠকটা করে, সেটা হচ্ছে যে নির্বাচনে জয়লাভ করুক বা না করুক, বিরোধী দলে থাকুক বা জয়লাভ করুক, এরপরে তাদের অবস্থানটা কি হবে। হ্যাঁ, যে তাদের কি আসলে সেই আল কায়দা যে নেটওয়ার্ক ওটার মতো হবে কি না, হ্যাঁ, বা ভারতের তখন ভারত কি অবস্থানে যাবে সেটা নিয়ে একটা ব্যাপার আছে। তো এখন তারা বুঝতে চাচ্ছে যে তারা কতটা যে জামায়াত সে আসলে কি সেই একঘেয়েমি কোনো সেই পথে আছে, বাকি তারা সেই কতটুকু প্রগতিশীল বা আধুনিক পর্যায়ে ওরকম বিচার বিশ্লেষণ করছেন ঠিক, এবং তারা ক্ষমতায় আসলে বা বিরোধী দলে থাকলেও সেখানে তাদের যে ভূমিকা সেখানে সামাজিক বলেন এবং বিভিন্ন
যেমন নারীদের ভূমিকা কি হবে, তাদের ভূমিকা কী হবে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করছেন। তো দর্শক, এই ছিল এখনকার মতো। আশা করছি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।